শুভ সন্ধ্যা সবাইকে। আজ 20 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আদালত কেবল তখনই হস্তক্ষেপ করবে, ওয়াকফ নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের। চালকের মৃত্যু, ক্ষোভের আগুনে পুড়ল স্টার সিমেন্টের 15 ট্রাক। নওয়াজ কন্যা মরিয়ম শরীফের সঙ্গে সাক্ষাৎ জ্যোতি মালহোত্রার, কিভাবে ভারতের মেয়ে হয়ে উঠল পাকিস্তানি গুপ্তচর, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান বহাল রাখতে কেন্দ্রকে সাংসদ পরিমলের আর্জি। উত্তর পূর্বের জলপথ উন্নয়নে অতিরিক্ত 1000 কোটি বিনিয়োগ করবে কেন্দ্র, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। এবং সর্বশেষ খবরটি হলো, আয়ারাম গয়ারাম এবার পঞ্চায়েত রাজনীতিতে, ওয়ার্ড সদস্যদের নিয়ে গোপন চুক্তির হিড়িক। এবারে শুনুন বিস্তারিত খবর। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চ্যালেঞ্জ করা 11টি পিটিশনের উপর আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি বি.আর. গাবাই বলেছেন, সংসদে পাশ হওয়া কোনো আইন সংবিধান সম্মত হিসেবে গণ্য হয়। আদালত কেবল তখনই হস্তক্ষেপ করবে যদি কোনো গুরুতর অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়। আজকের শুনানিতে প্রধান বিচারপতি গাবাই এবং বিচারপতি এজি মাসিহ একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেন। এই মামলাটি ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে। গত মাসে এই আইনটি সংসদে পাশ হয়। আদালত আগের 3টি মূল বিষয় চিহ্নিত করেছিল যার উপর শুনানি হবে। 3টি বিষয় ছিল ওয়াকফ জমির ব্যবহার, ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্যদের নিয়োগ, রাজ্য ওয়াকফ বোর্ডগুলির কার্যক্রম ও সরকারের জমি চিহ্নিতকরণ। সেন্ট্রাল সরকার এই 3টি বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে বিষয়গুলো নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে। তবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, আবেদনকারীদের বক্তব্যে আরো অনেক বিষয় উঠে এসেছে যা 3টি মূল বিষয় থেকে বাইরে। তিনি আদালতকে অনুরোধ করেছেন যেন শুনানি শুধুমাত্র ওই 3টি বিষয়ে সীমাবদ্ধ থাকে। এমনকি সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি, যারা আবেদনকারীদের পক্ষে ছিলেন, তাদের এই দাবি মেনে নেয়নি। তারা বলেছেন আইনটি ওয়াকফ জমি অধিগ্রহণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কপিল সিব্বাল আরো বলেন, নতুন আইনে বলা হয়েছে শুধু 5 বছর ধরে ইসলামী রীতিতে বিশ্বাসী ব্যক্তি ওয়াকফ করতে পারে, এটি সংবিধান বিরোধী। প্রধান বিচারপতি গাবাই বলেন, আদালত কেবল তখনই হস্তক্ষেপ করবে যখন কোনো গুরুতর প্রমাণ পাওয়া যাবে। এদিকে কপিল সিব্বাল দাবি করেন যে গ্রাম পঞ্চায়েত বা একক ব্যক্তি কোনো জমি নিয়ে অভিযোগ তুলতে পারে এবং সেই জমিটি আর ওয়াকফ হিসেবে চিহ্নিত থাকবে না। তিনি বলেন, সরকারি কর্মকর্তা নিজেই বিচারক হিসেবে কাজ করবেন। কপিল সিব্বাল আরো বলেন, মসজিদ, মন্দির বা অন্য ধর্মীয় স্থানগুলির জন্য রাষ্ট্র আর্থিক সহায়তা দিতে পারে না। প্রধান বিচারপতি গাবাইও বলেছেন, মসজিদ বা দরগাহের জন্য সরকার কিছু অনুদান দেয়, তবে মসজিদগুলির জন্য তা সীমিত। শুনানির পর আদালত পরবর্তী শুনানির জন্য সময় নির্ধারণ করেছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আরো বিশদ বিশ্লেষণ হবে। এই মামলাটি ধর্মীয় সম্পত্তি এবং সেগুলির ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন তুলছে। পরবর্তী খবরটি হলো, চালকের মৃত্যু, ক্ষোভের আগুনে পুড়ল স্টার সিমেন্টের 15 ট্রাক। উত্তপ্ত হয়ে উঠছিল মেঘালয়ের লুমসুলুঙ্গের দরবার এলাকার স্টার সিমেন্ট ফ্যাক্টরি। নোয়ারবিরবার একটি উত্তেজিত দল স্টার সিমেন্টের ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে 15টি ট্রাক সম্পূর্ণ পুড়ে গেছে এবং 25টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকের চাকায় পিকআপ গাড়ির চালক পিষ্ট হলে ক্ষুব্ধ জনতা এই কাণ্ড ঘটিয়েছেন। মৃত পিকআপ ট্রাক চালক স্লিয়াংবালাং সুচিয়াং গ্রামের বাসিন্দা। দরবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পুলিশ ও কোম্পানির সঙ্গে এক বৈঠক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি রয়েছে। পরবর্তী খবরটি হলো, শিলচর থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান বহাল রাখতে কেন্দ্রকে সাংসদ পরিমলের আর্জি। শিলচর বিমানবন্দর থেকে উড়ান বাতিল করার এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক ঘোষণার বিষয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংসদ শুক্লবৈদ্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুকে এক চিঠি লিখে এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, শিলচর ভৌগোলিকভাবে রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে দূরে অবস্থিত, যার ফলে কাছাড় জেলার বাসিন্দাদের যাতায়াত বিশেষভাবে কঠিন হয়ে পড়ে। তাছাড়া শিলচর এবং মেঘালয়ের মধ্য দিয়ে গুয়াহাটির মধ্যে সড়ক যোগাযোগ অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। মেঘালয়ের মধ্য দিয়ে যাওয়ার প্রধান সড়কটি প্রায়শই ভূমিধসের কারণে ব্যাহত হয়, যার ফলে বর্ষা মরশুমে দীর্ঘ সময়ের জন্য রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্বল সড়ক অবকাঠামোর জন্য এই অঞ্চলের মানুষদের বিমান ভ্রমণের উপর নির্ভর করতে হয়। ফলস্বরূপ রাস্তা বন্ধ থাকা বা উচ্চ চাহিদার সময় বিমানের ভাড়া নাটকীয়ভাবে বেড়ে যায়, যা সাধারণ মানুষের উপর উল্লেখযোগ্য আর্থিক বোঝা চাপিয়ে দেয়। এই পরিস্থিতি প্রায়শই শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সেমিনার এবং একাডেমিক কার্যক্রমে যোগদান থেকে বিরত রাখে এবং অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণকেও বাধাগ্রস্ত করে।
সাংসদ শুক্লবৈদ্য চিঠিতে লিখেছেন, 3টি জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকায় প্রায় 40 লক্ষ মানুষের বসবাস। শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দর এই সমগ্র জনসংখ্যার জন্য প্রাথমিক এবং মাঝে মাঝে একমাত্র কার্যকর বিমান যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করে। এমন পরিস্থিতিতে একটি একক বিমান সংস্থার উপর নির্ভর করলে সুস্থ প্রতিযোগিতার অভাব তৈরি হবে, যার ফলে একচেটিয়া পরিবেশ তৈরি হবে এবং যেখানে বিদ্যমান বিমান সংস্থাগুলি ইচ্ছামতো টিকিটের দাম বাড়িয়ে দিতে পারে, যার ফলে যাত্রীদের বিমান ভ্রমণের সামর্থ্যের উপর সরাসরি প্রভাব পড়বে। এর প্রেক্ষিতে সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিলচর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা বহাল রাখার ব্যাপারে কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তী খবরটি হলো, নওয়াজ কন্যা মরিয়ম শরীফের সঙ্গে সাক্ষাৎ জ্যোতি মালহোত্রার, কিভাবে ভারতের মেয়ে হয়ে উঠল পাকিস্তানি গুপ্তচর। মরিয়ম নওয়াজের সঙ্গে দেখা করে হরিয়ানার ইউটিউবার তথা পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা পাকিস্তানে গিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের সঙ্গে দেখা করে জ্যোতি মালহোত্রা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ বর্তমানে পাক পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। পাকিস্তানে গিয়ে সেই মরিয়ম নওয়াজের সঙ্গে দেখা করে জ্যোতি মালহোত্রা। বৈশাখীর সময় মরিয়মের সঙ্গে দেখা করে জ্যোতি। পাকিস্তানি গুপ্তচর বৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর এমনই ভিডিও উঠে আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গিয়ে মরিয়ম নওয়াজের মতো হাই প্রোফাইল মহিলার সঙ্গে জ্যোতি সাক্ষাৎ করে, যা দেখে উঠছে প্রশ্ন, ট্রাভেল ব্লগার জ্যোতির এসব কি ক্ষমতা ছিল যে সে ভারতের শত্রু দেশে গিয়ে সেখানকার এক প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসে। পরবর্তী খবরটি হলো, উত্তর পূর্বের জলপথ উন্নয়নে অতিরিক্ত 1000 কোটি বিনিয়োগ করবে কেন্দ্র, বললেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অসম তথা উত্তর পূর্বের জলপথের দ্রুত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র সরকার। গুয়াহাটির সামুদ্রিক দক্ষতা বিকাশ কেন্দ্রে ভারতীয় অভ্যন্তরীণ জলপথ প্রাধিকরণের অধীনে অসম তথা উত্তর পূর্বের চলতে থাকা প্রকল্পগুলোর পর্যালোচনা সভায় একথা বলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি আরো বলেন, গত 2 বছরে আসাম তথা উত্তর পূর্বে বিভিন্ন প্রকল্পে 1000 কোটি টাকার কাজ চলছে। এর মধ্যে 300 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। শীঘ্রই বাকি 7 কোটি টাকার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী সর্বানন্দ। সভায় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ আরো জানান, অসম তথা উত্তর পূর্বে শীঘ্রই অতিরিক্ত আরো 1000 কোটি টাকার কাজ শুরু হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসম তথা উত্তর পূর্বের অভ্যন্তরীণ জল পরিবহনের পরিকাঠামোর উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে অভ্যন্তরীণ জলপথ পরিবহন খণ্ডের শক্তি বৃদ্ধি, পুনরুজ্জীবিতকরণ এবং বাণিজ্যিক পথসমূহের উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, আগে অভ্যন্তরীণ জলপথগুলো অবহেলিত হয়ে পড়েছিল। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের সরকার গঠনের পর অভ্যন্তরীণ জলপথের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেশের জলপথগুলোর উন্নয়নের ফলে বিশেষ করে ব্রহ্মপুত্র অর্থাৎ জাতীয় জলপথ 2 বরাক নদী বাণিজ্য এবং অর্থনৈতিক বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ব্রহ্মপুত্র এবং বরাকে পর্যটনের সুবিধার্থে ক্রুজ এবং কার্গো পরিষেবার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কয়েক কোটি টাকার তহবিল ধার্য করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, 2026-27 অর্থ বছরে বাংলাদেশের সীমান্ত থেকে ব্রহ্মপুত্রের পান্ডুঘাট পর্যন্ত ন্যূনতম গভীরতা 2.5 মিটার পর্যন্ত খননের জন্য ভারতীয় ড্রেজিং কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উত্তর পূর্বের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করে কেন্দ্র সরকারের অন্যান্য প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। সভায় কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রকের আধিকারিক সহ অভ্যন্তরীণ জলপথ প্রাধিকরণ, পূর্ত বিভাগ, IPRCL এবং কোচিন শিপয়ার্ড লিমিটেডের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হলো, আয়ারাম গয়ারাম এবার পঞ্চায়েত রাজনীতিতে, ওয়ার্ড সদস্যদের নিয়ে গোপন চুক্তির হিড়িক। পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই বিজয়ী ওয়ার্ড সদস্যদের নিয়ে এক জটিল রাজনৈতিক খেলা শুরু হয়েছে। এতদিন গুড়া কেনাবেচা শুধু রাজ্য বা জাতীয় রাজনীতির বিষয় ছিল, কিন্তু এবার সেই কালো ছায়া আছড়ে পড়েছে গ্রামীণ পঞ্চায়েত রাজনীতিতেও। পঞ্চায়েত সভাপতির চেয়ারকে ঘিরে শুরু হয়েছে প্রবল প্রতিযোগিতা। বিজয়ী ওয়ার্ড সদস্যদের নিয়ে চলছে গোপন দর কষাকষি, টাকার লোভ দেখানো, এমনকি তাদের লুকিয়ে সুরক্ষা প্রদানেরও চেষ্টা। এ যেন এক অভূতপূর্ব রাজনৈতিক নাটক, যেখানে সদস্যরা হয়ে উঠেছেন সোনার হরিণ। এক পক্ষ কেনার চেষ্টা করছে আর অন্য পক্ষ দূরে সরিয়ে রেখে বাঁচাতে চাইছে। শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস উভয়ে মরিয়া নিজেদের আধিপত্য কায়েম করতে, কিন্তু শেষ পর্যন্ত কার মুকুটে জুটবে বিজয়ের ফালক তা নিয়ে এলাকা জুড়ে এক রহস্যময় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় রাজনীতিতে গুড়া কেনাবেচা নতুন কিছু নয়। 1967 সালে হরিয়ানার গোয়ালাল নামক এক বিধায়ক মাত্র 15 দিনের মধ্যে 3 বার দল বদল করেছিলেন।
এই ঘটনায় জন্ম দিয়ে আজ কিংবদন্তি হয়ে ওঠা প্রবাদ আয়ারাম গয়ারাম। তারপর থেকে কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র রাজ্য থেকে রাজ্যে ছড়িয়েছে এই রাজনৈতিক বেদি। তবে তা এতদিন বড় মঞ্চে সীমাবদ্ধ ছিল, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এই সংস্কৃতি প্রবেশ করায় সাধারণ মানুষ বেজায় উদ্বিগ্ন। নতুন নিয়ম অনুযায়ী এবার পঞ্চায়েত সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত হচ্ছেন ওয়ার্ড সদস্যদের মধ্য থেকে। যেহেতু সকলেই নির্দল প্রার্থী হিসেবে জিতেছেন, তাই কারো উপর কারো নিয়ন্ত্রণ নেই। ফলে সদস্যরা হয়ে উঠেছেন স্বাধীন রাজা, আর সেই রাজাদের ঘিরেই এখন শুরু হয়েছে দর কষাকষির খেলা। বিশেষ সূত্রে জানা গেছে, অনেক প্রার্থী প্রভাব বিস্তার করতে সদস্যদের নিয়ে দূরে চলে যাচ্ছেন। কেউ ট্রেনে, কেউ বিলাসবহুল গাড়িতে করে। উদ্দেশ্য একটাই, অন্য প্রতিদ্বন্দ্বীরা যেন তাদের হাতের নাগালে না পায়। ভোট গ্রহণের নির্ধারিত সময় অনেক লম্বা, ফলে উত্তেজনার পারদ চড়তেই থাকছে। সবচেয়ে বেশি চর্চায় রয়েছে চাপড়া গ্রাম পঞ্চায়েত। 10টি ওয়ার্ডের মধ্যে 9টি মুসলিম সদস্যদের দখলে। একমাত্র হিন্দু সদস্য বাণীপাল। সবাই সভাপতি হওয়ার স্বপ্ন দেখছেন। বিশেষ করে কংগ্রেসের উৎসাহ বেড়েছে, কারণ জেলা পরিষদে তাদের জয় এসেছে। চাপড়াজীবীর চেয়ারম্যান পদের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে, যার সমাপ্তি এখনো অনিশ্চিত। বদরপুর আঞ্চলিক পঞ্চায়েত নিয়েও রয়েছে দুয়াশা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এখানে কংগ্রেস কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে বিজেপি করিমগঞ্জ জেলা পরিষদের ভোট গ্রহণ নিশ্চিত করতে পারলেও বদরপুর ব্লকে তারা কতটা সফল হবে তা বলা যাচ্ছে না। এই নির্বাচনী নাটক শুধু বদরপুর নয়, বরং গোটা উপত্যকায় এক নতুন রাজনৈতিক যুগের সূচনা করছে। পঞ্চায়েতের মতো ঘরোয়া রাজনীতিতে গুড়া কেনাবেচা প্রবেশ করায় প্রশ্ন উঠছে, এই রোগ কি ভবিষ্যতে আরো গভীরে গড়িয়ে পড়বে? মানুষ এখন অপেক্ষায়। শেষ দৃশ্যপটে কে থাকবেন মঞ্চে, আর কে পর্দার আড়ালে হারিয়ে যাবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।